আপনি কি জানেন যে আপনার স্বাস্থ্য, শক্তি এবং দীর্ঘায়ু আপনার পরিপাকতন্ত্রের সাথে সরাসরি জড়িত? আয়ুর্বেদের মহান গ্রন্থ অষ্টাঙ্গ হৃদয়মে বলা হয়েছে, রোগ সর্বেপি মন্দগ্ন। এই একটি শ্লোকই মানবদেহের সার্বিক স্বাস্থ্যের সর্বশ্রেষ্ঠ রহস্য ধারণ করে আছে, এবং আমাদের এই গভীর আলোচনার মূল উদ্দেশ্য হল এই রহস্যের উদ্ঘাটন করা। আজ আমরা আচার্য বাগভট্টের পরামর্শ দেওয়া ৬টি অব্যর্থ ঘরোয়া প্রতিকার নিয়ে আলোচনা করব, যা কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার ছাড়াই আমাদের পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে। আজকাল প্রায় প্রতি দ্বিতীয় ব্যক্তি অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য বা কারণহীন ওজন বৃদ্ধির সমস্যায় ভোগেন। মানুষ বাহ্যিক উপসর্গের প্রতিকার খোঁজেন। কেউ মাথা ব্যথার ওষুধ খান, কেউ ক্লান্তি দূর করার ঔষধ। এটা সত্যি, কিন্তু আচার্য বাগভট্ট হাজার হাজার বছর আগেই স্পষ্ট করে দিয়েছিলেন যে এই সমস্ত জটিল রোগের মূল একটি জায়গায় নিহিত: পাচন অগ্নি। সুতরাং এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, কিভাবে এই নিভে যাওয়া অগ্নিকে পুনরায় প্রজ্বলিত করা যায়, এবং তাও কোনো বাহ্যিক বা অপ্রাকৃতিক রাসায়নিক ছাড়াই। দিনের শুরু থেকে এই প্রক্রিয়াটি বুঝতে হলে সকালে ঘুম থেকে ওঠার সময় একজন ব্যক্তির পরিপাকতন্ত্র কী অবস্থায় থাকে। সারারাত বিশ্রামের পর শরীরের পরিপাকতন্ত্র শান্ত অবস্থায় থাকে। ঘুম থেকে ওঠার সাথে সাথেই খালি পেটে ভারী খাবার খাওয়া বা চা বা কফি পান করা এই শান্ত তন্ত্রের উপর একটি আঘাতের মতো। হ্যাঁ, যা অনেকেই করে থাকেন। অষ্টাঙ্গ হৃদয়মের নীতির উপর ভিত্তি করে সবচেয়ে কার্যকর প্রাকৃতিক প্রতিকারগুলির মধ্যে একটি হল সকালে খালি পেটে জিরা জল পান করা। এটা বিশেষ করে তাদের জন্য যাদের পেট সামান্য খেলেই বেলুনের মতো ফুলে যায়। প্রতিটি ভারতীয় রান্নাঘরে মশলা হিসেবে জিরা ব্যবহৃত হয়, কিন্তু সকালে খালি পেটে জল হিসেবে এটি গ্রহণ করার পেছনের বিজ্ঞানটা কি? এটি কি কেবল গ্যাস বের করে দেয়, নাকি এর প্রভাব তার চেয়েও গভীর? এর প্রভাব হল সুদূর প্রসারী। জিরা নিজেই একটি খুব অনন্য ঔষধ। আয়ুর্বেদ বিভিন্ন পদার্থের বৈশিষ্ট্য বর্ণনা করে। উদাহরণস্বরূপ, কিছু পদার্থ খুব উষ্ণ প্রকৃতির এবং পিত্তরস বৃদ্ধি করে, কিন্তু জিরার উষ্ণ প্রকৃতির সত্ত্বেও এটি শরীরে পিত্তরস বা অতিরিক্ত তাপ বাড়ায় না। যখন ১ গ্লাস জলে ১ চা চামচ জিরা ফুটিয়ে জল অর্ধেক হয়ে যায়, তখন জিরার মধ্যে থাকা উদ্বায়ী তেল জলে দ্রবীভূত হয়ে যায়। এই হালকা গরম জল এক প্রকার ঔষধে পরিণত হয়। এই জল অন্ত্রে আটকে থাকা বাসি বাতাসকে শান্ত করে। এটি মূলত একটি খালি চূড়ার ছাই পরিষ্কার করে, দিনের খাবারের জন্য তাকে প্রস্তুত করে। এটি একটি অত্যন্ত সূক্ষ্ম অথচ শক্তিশালী প্রক্রিয়া। তাপ না বাড়িয়েই কেবল বায়ুর বাধা দূর করা। এখন ধরা যাক সকালের আগুন পরিষ্কার করা হয়েছে, কিন্তু যখন খাওয়ার সময় হয় তখন কি হবে? হ্যাঁ, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়। কারণ প্রায়শই মানুষ সরাসরি খাওয়ার টেবিলে গিয়ে ভারী খাবার খেতে শুরু করে। পেট কি সেই আকস্মিক ভারের জন্য প্রস্তুত থাকে? এখানেই সবচেয়ে বড় ভুলটি হয়। যখন ক্ষুধা বা প্রস্তুতি ছাড়াই খাবার পেটে পৌঁছায়, তখন গ্রন্থিগুলো তা হজম করার জন্য পাচক রস নিঃসরণ করতে পারে না। তাহলে এর জন্য অষ্টাঙ্গ হৃদয়ম কী পরামর্শ দেয়? আয়ুর্বেদে ভোজন গ্রহের কথা বলা হয়েছে, যা খাবার ঠিক আগে পালনীয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রীতি। খাবার ঠিক ১০ বা ১৫ মিনিট আগে এক টুকরো আদার সাথে সামান্য সন্ধ্যাব লবণ মিশিয়ে ১ মিনিট চিবানো উচিত। যারা প্রতিদিন গ্যাস বা বদহজমের জন্য ওষুধ খান, তারা হয়তো ভাবছেন যে এক টুকরো আদা কিভাবে এত ভারী খাবার হজম করতে সাহায্য করতে পারে। এটি একটি খুব স্বাভাবিক প্রশ্ন, তাই না? এই ছোট টুকরোটির কি সত্যিই পুরো পরিপাকতন্ত্রকে বদলে দেওয়ার ক্ষমতা আছে? এটিকে একটি প্রাকৃতিক সংকেত ব্যবস্থা হিসেবে বোঝা উচিত। আয়ুর্বেদ অনুসারে আমরা জিহায় যে স্বাদ অনুভব করি তা আমাদের স্নায়ুতন্ত্রের সাথে সরাসরি সংযুক্ত। হ্যাঁ, আদার একটি ঝাঁঝালো ও উষ্ণ প্রভাব রয়েছে, যা ক্লান্তি দূর করতে সাহায্য করে। আর সৈন্ধব লবণ, যা আয়ুর্বেদে শ্রেষ্ঠ লবণ হিসেবে বিবেচিত, তা আর্দ্রতা এবং পাচক রস আকর্ষণ করে। এই দুটি যখন মিলিত হয় তখন কি ঘটে? যখন তারা জিহ্বায় মিলিত হয়, তখন লালা গ্রন্থিগুলো সঙ্গে সঙ্গে সক্রিয় হয়ে ওঠে। এই লালাই আমাদের প্রথম পাচক রস। এটি পাকস্থলীর গ্রন্থিগুলোকে একটি জোরালো বার্তাও পাঠায় যে এটি ভারী খাবার আসছে, সঙ্গে সঙ্গে পাচক রস প্রস্তুত করো। এটা যেন একগাদা শুকনো ঘাসের মধ্যে একটি ছোট্ট স্ফুলিঙ্গ ফেলার মতো। সেই স্ফুলিঙ্গটি ছোট হতে পারে, কিন্তু পুরো স্তূপটিকে পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা তার আছে। আপনি একদম ঠিক বলেছেন। সুতরাং যখন খাওয়া খাবারটি এই জ্বলন্ত আগুনে প্রবেশ করে, তখন তার পচে যাওয়ার বা আমদোষে পরিণত হওয়ার কোনো সুযোগই থাকে না। একদমই না। আর হ্যাঁ, এখানে সৈন্ধব লবণের ব্যবহার খুবই নির্দিষ্ট।
সাধারণ লবণ শরীরে তাপ এবং পিত্তরস বাড়াতে পারে, কিন্তু আয়ুর্বেদে সৈন্ধব লবণকে শীতলকারক এবং চোখের জন্য উপকারী বলা হয়। আসলে এটি ভারসাম্য রক্ষা করে। এটি আদার ঝাঁঝালো ভাবকে এমনভাবে ভারসাম্য দেয় যে পেটে কোনো জ্বালা পোড়া হয় না, শুধু হজমের আগুন জ্বলে ওঠে। এটা চমৎকার। এখন আগুন প্রস্তুত এবং খাবার হজম হয়ে যায়। খাবার একবার পাকস্থলিতে প্রবেশ করলে আসল কাজ হল এটিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। এই চলাচল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ কখনো কখনো মনে হয় খাবারটা বুকের ঠিক নিচেই থেমে গেছে। অন্ত্রে একটা ভারী ভাব তৈরি হয়। খাবারের এই চলাচল যদি থেমে যায়, তবে তা নিশ্চিতভাবে পচে যাবে। তাহলে এই চলাচল বজায় রাখতে কোনো রন্ধন কৌশল ব্যবহার করা হয়। এই পরিস্থিতিতে সবচেয়ে কার্যকর উপাদান হল মৌরি। লোকেরা সাধারণত খাবারের পর শুধু স্বাদ বদলানোর জন্য এটি খায়। হ্যাঁ, এমনকি রেস্তোরাঁতেও খাবারের পর মৌরি পরিবেশন করা হয়। একদম ঠিক। কিন্তু এর পেছনে একটি অত্যন্ত গভীর ঔষধি প্রক্রিয়া রয়েছে। যখন পাকস্থলী ভারী খাবার হজম করার চেষ্টা করে, তখন অতিরিক্ত পরিমাণে পিত্তরস তৈরি হয়, অর্থাৎ তাপ এবং হজমকারী রস। এই পিত্তরসের ভারসাম্য নষ্ট হলে টক ঢেকুর এবং বুক জ্বালা হয়, যা একটি খুব সাধারণ সমস্যা। মৌরি তার মিষ্টি এবং শীতল গুণের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই অতিরিক্ত পিত্তরসকে শান্ত করে। সুতরাং এটি শুধু মুখ পরিষ্কারক নয়, বাগভটের মতে অন্ত্রের গতিবিধির সাথেও এর গভীর সংযোগ রয়েছে। এই গতিবিধি বা ঢেউয়ের মতো গতি, যা খাবারকে সামনের দিকে ঠেলে দেয়। মৌরি কিভাবে এটিকে প্রভাবিত করে? আয়ুর্বেদে একে অনুলোমান প্রক্রিয়া বলা হয়। অনুলোমান মানে বাতাস এবং খাবারকে তাদের সঠিক স্বাভাবিক দিকে নিচের দিকে চালিত করা। নিচের দিকে যাওয়াই সঠিক। হ্যাঁ, যদি অন্ত্রের গতিবিধি খুব দ্রুত হয়ে যায়, তাহলে শরীর খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে পারবে না, যার ফলে দুর্বলতা দেখা দেবে। যদি গতিবিধি খুব ধীর হয়ে যায়, তাহলে মল শুকিয়ে যেতে শুরু করবে এবং মারাত্মক কোষ্ঠকাঠিন্যের কারণ হবে। মৌরি এখানে একটি ভারসাম্য তৈরি করে। হ্যাঁ, মৌরি একটি নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এটি অন্ত্রের পেশিগুলোকে শান্ত করে এবং একটি খুব স্বাভাবিক ছন্দ স্থাপন করে, যেমন নদীর শান্ত ও স্থির প্রবাহ। এটি নিশ্চিত করে যে খাবার সঠিক গতিতে চলে এবং কোনো বাধা ছাড়াই তাকে পুষ্টি যোগায়। এটি একটি খুব স্বাভাবিক ভারসাম্য। কিন্তু কখনো কখনো পরিস্থিতি স্বাভাবিক থাকে না। বিশেষ করে ভারী দুপুরের খাবারের পর পেটে এক অদ্ভুত ক্লান্তি এবং ভারী ভাব দেখা দেয়। হ্যাঁ, এটা অনেকেরই হয়। মনে হয় যেন পেটে একটা পাথর আটকে আছে। যদি কারো দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য থাকে এবং পেট পুরোপুরি বন্ধ মনে হয়, তবে এই শান্ত ও মসৃণ চলাচল কার্যকর নাও হতে পারে। অন্ত্রের এই ভারী ভাব কাটাতে কি করা উচিত? বিকেলে শরীরে প্রায়শই কফ দোষের প্রভাব বেড়ে যেতে পারে, যার ফলে এই ভারী ভাব এবং ক্লান্তি দেখা দেয়। এই অবস্থা কাটাতে ১ চিমটি ভাজা হিং এবং সামান্য কালো লবণ মেশানো ঘোল বা ছানার জল পান করা একটি অব্যর্থ প্রতিকার। আমরা ঘোল এবং হিং ব্যবহারের পরামর্শ দিই। এখানে হিংয়ের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিং প্রকৃতিগতভাবে খুব ঝাঁঝালো এবং উষ্ণ। এটি সরাসরি অন্ত্রে জমে থাকা ভারী কফ এবং বাতাসকে দ্রবীভূত করে। আমরা সবাই হিংয়ের ঝাঁঝালো প্রকৃতি সম্পর্কে জানি, কিন্তু আয়ুর্বেদ বিশেষভাবে ভাজা হিং এবং ঘোল বা ছানার সাথে এর ব্যবহারের উপর জোর দেয়। এখন আমার প্রশ্ন হল, হিং সরাসরি খাওয়া যায় না কেন? একে ভেজে ঘোল বা বাটার মিল্কের সাথে মেশানোর পেছনের বিজ্ঞানটা কি? এটা খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, কাঁচা হিং এতটাই ঝাঁঝালো যে এটি অন্ত্রের দুর্বল প্রাচীরের ক্ষতি করতে পারে বা পিত্তরসের প্রকোপ বাড়িয়ে দিতে পারে। এ কারণেই এটিকে ভাজা প্রয়োজন। যখন আমরা এটিকে ঘি দিয়ে হালকা ভাজি, তখন এর আণবিক গঠন বদলে যায়। এটি ঝাঁঝালো থাকে, কিন্তু আর ক্ষতিকর থাকে না। আর এক্ষেত্রে ঘোল বা বাটার মিল্কের ভূমিকা কি? ঘোল, যা তক্র নামেও পরিচিত, আয়ুর্বেদে অত্যন্ত প্রশংসিত। দুধ ভারী, কিন্তু মন্থনের পর তা খুব হালকা এবং সহজে হজমযোগ্য হয়ে যায়। হ্যাঁ, ঘোল হালকা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ঘোল শরীরের সূক্ষ্ম নালীগুলোর গভীরে প্রবেশ করতে পারে। যখন ভাজা হিং এই ঘোল বা বাটার মিল্কের সাথে মেশানো হয়, তখন এটি একটি আদর্শ বাহন হিসেবে কাজ করে, বাহকের মতো। হ্যাঁ, এটি হিংয়ের ঝাঁঝকে ভারসাম্য দেয় এবং এটিকে অন্ত্রের প্রতিটি কোণে পৌঁছে দেয়,
যেখানে এটি আটকে থাকা মল এবং গ্যাস ভেঙে দেয়। এর মানে হলো আমরা শুধু একটি উপসর্গ দমন করছি না, বরং হজম এবং খাদ্য চলাচলের পুরো প্রক্রিয়াটিকে সহজ করে দিচ্ছি। সকালে পাচন শক্তি জাগ্রত করা থেকে শুরু করে ঘোল ও হিং দিয়ে দুপুরের খাবার অন্ত্রে প্রবাহিত করা পর্যন্ত আমরা সবকিছু নিয়েই কিন্তু সারাদিনের এইসব কাজের পর যখন রাত নামে, তখন শরীরের একটি সম্পূর্ণ শুদ্ধিকরণের প্রয়োজন হয়। অন্ত্রে যা কিছু অবশিষ্ট থাকে তা বের করে দেওয়া অপরিহার্য। এখানেই আমলকি গুঁড়োর ভূমিকা আসে। হ্যাঁ, একদম ঠিক। অষ্টাঙ্গ হৃদয়ম অনুসারে ঘুমানোর আগে হালকা গরম জলে আধা চা চামচ আমলকি গুঁড়ো খাওয়া একটি অত্যন্ত উত্তম অভ্যাস। মাত্র আধা চা চামচ? হ্যাঁ, আমলকি কোনো সাধারণ ফল নয়। আয়ুর্বেদে একে ত্রিদোষের বিনাশকারী বলা হয়। এটির মধ্যে একই সাথে শরীরের ৩টি দোষ, বাত, পিত্ত এবং কফের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা রয়েছে, যা খুব কম অন্যান্য ওষুধেই দেখা যায়। কিন্তু যারা প্রায়শই পেট পরিষ্কার করার জন্য কড়া গুঁড়ো বা জোলাপ গ্রহণ করেন, তাদের কাছে আমলকি গুঁড়োকে খুব সাধারণ মনে হতে পারে। তবে আয়ুর্বেদে আমলকির জন্য লেখনকর্ম বা ঘষে পরিষ্কার করার প্রক্রিয়ার উল্লেখ রয়েছে। এই ঘষে পরিষ্কার করাটা কি এবং এটি সাধারণ গুঁড়ো থেকে কিভাবে আলাদা? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য। সাধারণ জোলাপ কেবল অন্ত্রে জল টেনে আনে এবং উপরের মলকে বের করে দেয়, অর্থাৎ তারা কেবল মলকে বের করে দেয়। কিন্তু আমাদের অন্ত্রের ভেতরের দেওয়ালে ছোট ছোট কাঠামো রয়েছে। বছরের পর বছর ধরে খারাপ খাদ্যাভ্যাসের কারণে পাচন বর্জ্য এ দেওয়ালগুলিতে খুব আঠালো পদার্থ হিসাবে লেগে থাকে, যেমন পাইপের মধ্যে বর্জ্য জমে। এটিকে একটি পাত্রে দীর্ঘদিন ধরে জমে থাকা তেল এবং চর্বি হিসাবে ভাবা যেতে পারে। শুধু জল ঢাললেই সেই চর্বি দূর হবে না, এটিকে ঘষে পরিষ্কার করতে হবে। আপনি ঠিক বলেছেন। আমলকিতে উপস্থিত 5টি রস এবং এর শুকনো গুণাবলী অন্ত্রের দেওয়ালে জমে থাকা পুরানো আঠালো বর্জ্যকে আলতোভাবে ঘষে পরিষ্কার করে। এটি কেবল মলই অপসারণ করে না, অন্ত্রের স্নায়ুগুলিকেও পুনরুজ্জীবিত করে। এটি কেবল একটি পরিষ্কারকরণ নয়, এটি এক ধরনের পুনর্গঠন। এটি একটি গভীর বিষয়। আমলকে শুধু পরিষ্কার কি নয়, এটি মেরামতকারীও বটে। এটি একটি আদর্শ রুটিন। কিন্তু দেখুন, জীবন সবসময় আদর্শ হয় না। আপনি কি কখনো কোনো উৎসব বা বিয়েতে গিয়ে খুব বেশি ভাজা এবং ভারী খাবার খেয়েছেন, আর রাতে আপনার মনে হয়েছে যেন পেটটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে? এমনকি আপনার শ্বাস নিতেও কষ্ট হয়েছে? এই জরুরি অবস্থার জন্য আমাদের রান্নাঘরের সমাধান কি? আয়ুর্বেদে এই ধরনের জরুরি অবস্থাকে বদহজম বলা হয়। সেলারি ব্যবহার করলে সবচেয়ে দ্রুত সমাধান পাওয়া যায়। সেলারি, হ্যাঁ, এমন সময় আধা চা চামচ সেলারির বীজ এবং সামান্য কালো লবণ হালকা গরম জলে চিবিয়ে খান। যখন ভারী বা ভাজা খাবার পেটে আটকে যায়, তখন তা দ্রুত পচতে শুরু করে, খুব টক, ঝাঁঝালো অ্যাসিড এবং গ্যাস তৈরি করে। তাহলে সেলারি এত দ্রুত কিভাবে কাজ করে? এমন কি আছে যা অবরুদ্ধ হজমতন্ত্রকে দ্রুত চাঙ্গা করে তোলে? সেলারির বীজে খুব শক্তিশালী উদ্বায়ী তেল থাকে। এর প্রকৃতি অত্যন্ত উষ্ণ এবং ঝাঁঝালো। কালো লবণের সাথে খেলে এটি সরাসরি পেটে আটকে থাকা ভারী খাবার এবং টক অ্যাসিডকে ভেঙে দেয়, অর্থাৎ এটি তাৎক্ষণিকভাবে কাজ করে। এটি পাকস্থলীর অগ্নিতে একটি অপরিবাহী ও তীব্র তাপ প্রদান করে, যা অবিলম্বে অবরুদ্ধ ব্যবস্থাটিকে সক্রিয় করে এবং গ্যাসকে নিচের দিকে নামিয়ে দেয়। জরুরি অবস্থায় শরীরের অভ্যন্তরে জমে থাকা শক্তিকে পুনরায় সঞ্চারণের জন্য এটি একটি প্রমাণিত পদ্ধতি। এখন আপনাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল, রাতারাতি কারো সম্পূর্ণ রুটিন পরিবর্তন করার বা এই 6টি জিনিস একবারে শুরু করার প্রয়োজন নেই। এই পুরো আলোচনার উদ্দেশ্য হল এই অভ্যাসগুলোর মধ্যে থেকে মাত্র 1 বা 2টি বেছে নেওয়া। হ্যাঁ, যে সমস্যায় আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে, তার সমাধান আপনার রান্নাঘর থেকেই খুঁজে নিন এবং কয়েক সপ্তাহের জন্য তা গ্রহণ করুন। এর জন্য শুধু সামান্য প্রাকৃতিক সহায়তার প্রয়োজন। এই ভাবনার সাথেই আমরা এই গভীর আলোচনাটি শেষ করছি। যদি এই ঐতিহ্যবাহী এবং বৈজ্ঞানিক জ্ঞান আপনার কাছে মূল্যবান মনে হয়, তবে অনুগ্রহ করে এটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে ভাগ করে নিন। যদি এই ভিডিওটি আপনাকে সত্যিই উপকৃত করে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।